নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘ প্রায় 40টা দিনের পর আজ আমেরিকা আর ইরান মুখোমুখি বসেছে। ইস্যু কি? ইস্যু একটাই, যে যুদ্ধ থামানোর জন্য এই যে 14 দিনের যুদ্ধ বিরতি নেওয়া হয়েছে, সেই মাঝে কিন্তু আলোচনা করতে হবে যে দুই দল নিজের নিজের প্রস্তাব রাখবে এবং এই দুই দল প্রস্তাবে কিন্তু যুদ্ধ থামবে। এটা কিন্তু গোটা বিশ্বের মানুষ এখন আশা রেখেছে। আর এই যুদ্ধ থামার মধ্যে দুই দলের মধ্যে 10টা পয়েন্ট ও 15টা পয়েন্ট কীভাবে আলোচনা হবে আমি বলে দিই আপনাদের কাছে ক্লিয়ার করে। ইরান রেখেছে 10 দফা দাবি, আমেরিকা রেখেছে আরও 5টা বেশি, মানে 15 দফা দাবি রেখেছে। আর এই মুহূর্তে এই যে যুদ্ধ বিরতি করে এই যে মাঝখানে একটা মিডলম্যান এসে হাজির হয়েছে এবং সাথে সাথে দুই দেশকে একটা জায়গায় আসছে, সেটা হচ্ছে কোথায়? পাকিস্তান। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধে এখন ইরান এবং আমেরিকা 3বারের মতো করে বসছে। কেন বলছি? যুদ্ধ শুরু হওয়ার আগে 2 দফা বসেছে আমেরিকা এবং ইরান, এবং যুদ্ধ মানে এখন আপাতত যে সিজফায়ার বন্ধ, সেখানে কিন্তু আমেরিকা আবার ইরান আবার পাকিস্তানের মধ্যস্থতায় বসছে। দেখুন, যুদ্ধ বন্ধ হোক আমরা সবাই চাই, সব গোটা বিশ্ব শান্তিতে থাকুক আমরা সবাই চাই, কিন্তু প্রশ্ন এইখানে যে এই যুদ্ধে বন্ধের বিষয়ে নেতানিয়াহু ইসরায়েলি প্রেসিডেন্ট, ওনার রোলটা কি, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই যুদ্ধ সম্পূর্ণভাবে দুই দেশের মধ্যে আলোচনা সম্পূর্ণ মিটে যায়, তাহলে তো ভাই গ্যারেন্টি দিয়ে আমি বলছি আগামী 50 বছর পাকিস্তান কিন্তু মানে বিশাল ব্যাপার, মানে বড় বড় কথা এবং আবভাবও কিন্তু ওদের প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং দেখা যাবে, গোটা বিশ্ব সেটা দেখবে। এই মুহূর্তে যদি দেখা যায় পাকিস্তানে দুই দেশ বসেছে ইসলামাবাদে, এবং স্বাভাবিকভাবে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং আসিফ মুনির মারাত্মক লেভেলে ব্যস্ত। ভাই একবার এই টেবিলে যাচ্ছে, ওই ঘরে যাচ্ছে, এই ঘর থেকে কথা নেই ওই ঘরে, ওই ঘর থেকে কথা নেই এই ঘরে, মানে মাঝখানে এরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এবং ইরান এবং আমেরিকাকে একটা টেবিলে বসিয়ে, ঠিক আছে, তারা দেখাতে চাইছে যে পাকিস্তান এই মুহূর্তে শান্তির বার্তা বজায় রাখতে চলেছে। কিন্তু প্রশ্ন এখানে পাকিস্তান তো নিজের দেশের মধ্যে ছোট ছোট জঙ্গি গোষ্ঠীগুলো তৈরি করে রেখে দিয়েছে। আদৌ কি পাকিস্তান মধ্যস্থতা করছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার জন্য কিন্তু পাকিস্তানকে সামনে আনা হচ্ছে যে ভাই তুমি বসো, তোমার দেশে আমরা আলোচনা করব? কারণ যেটুকু দেখে মনে হচ্ছে এবং যেটুকু রিপোর্ট আসছে, সেইটুকু কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে পাকিস্তানের ভূমিকা কিন্তু এই আলোচনা টেবিলে খুবই সীমিত। আর এই মুহূর্তে যে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ইসলামাবাদের দিকে, হোটেল সেরেনার দিকে, যে এই মুহূর্তে কি আপডেট আছে দুই দেশ আলোচনার পর। আর তারই মাঝে নানান ধরনের আর্টিকেল চলে এসেছে, আমরা সেই বিষয়গুলো কিন্তু এক এক করে আলোচনা করে নিচ্ছি। কারণ এই মুহূর্তে ভবিষ্যৎ নির্ভর করছে মিডল ইস্টের, যে এই মিডল ইস্টে এই মুহূর্তে কার নেতৃত্ব চলবে, ইরান নাকি আমেরিকা? কারণ এতদিন ধরে আমেরিকার নির্দেশে চলছিল। এবার প্রশ্ন হচ্ছে, ইরানের তো দাবি ছিল মিডল ইস্ট থেকে যত আমেরিকায় যে 13টা এয়ারবেস আছে, সেই 13টা এয়ারবেসকে সরিয়ে নিতে। তাই এখন পরিষ্কারভাবে দেখার বিষয়, এই এয়ারবেসগুলোর ওপর তো হামলা ইরান করেছে। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি ইরানে এই প্রস্তাব থেকে সরে যাবে? কারণ দেখুন, একটা বিষয় গুরুত্বপূর্ণ, আফগানিস্তানেও কিন্তু আমেরিকার এয়ারবেস ছিল, 2020-তে কিন্তু তারা দখল করেছিল, 21 পর্যন্ত এয়ারবেসে ছিল। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প আসার পর কিন্তু মরিয়া হয়ে গেছে, এয়ারবেস আবার দখল করবে। তাহলে মিডল ইস্ট থেকে কি আমেরিকা এয়ারবেস সরবে, নাকি ইরানের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জিং প্রশ্ন হয়ে গেল? আর এই বিশ্ব তাকিয়ে আছে এই 40 দিনের পর, যদি আমেরিকা সুপার পাওয়ার হয়, তাহলে ইরানও কিন্তু কোনো এক অংশ কম নয়, কারণ দুই দেশই কিন্তু মারাত্মক লেভেলে একে অপরের দিকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। দুই দেশই কেউই কিন্তু মাথা নত এখনো পর্যন্ত করেনি। এবার প্রশ্ন হচ্ছে, অতীতে প্রতারণা কি হয়েছে? কারণ এর আগেও যুদ্ধ শুরু হওয়ার আগে দুবার আমেরিকা এবং ইরান বসেছে, কিন্তু বসার টেবিলে যখন আলোচনা চলছে, অপর দিক থেকে মিসাইল এসে ইরানে পড়লো, পাল্টা ইরান আবার জবাব দিল, কারণ দুবার কিন্তু সামরিক আক্রমণ হয়েছে। অতএব দুই দেশ, আমেরিকা এবং ইরান, দুই দেশই কিন্তু একে অপরকে বিশ্বাস করতে চাইছে না।
এবার প্রশ্ন হচ্ছে আজকে সভা এটা কি সফল হবে নাকি আবার দুই দেশ যুদ্ধের মধ্যে দিয়ে জড়িয়ে যাবে? আর এর ফল কি হবে? নাকি আবার দুই দেশ একে অপরের সাথে লড়াই শুরু করে দেবে? কারণ এই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যদি অবস্থান দেখেন, আপনারা চমকে উঠবেন আজকে আলোচনায়। কারণ আমেরিকা 15 দফা দাবি রেখেছে ইরানের কাছে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। যদি দাবি না মানে ভয়ঙ্কর পরিণতি হবে ইরানের মধ্যে। অপরদিকে ইরানও পরিষ্কার বলে দিয়েছে আমাদেরও 10 দফা দাবি আমেরিকাকে মানতে হবে, না হলে এখন যে মিসাইল অ্যাটাক হয়েছে সেটা 10 থেকে 15 বছরের পুরনো মিসাইল, রানিং মিসাইল বা নতুন মিসাইল এখনো পর্যন্ত বের করেনি। মানে দুই দেশই কিন্তু একে অপরের দিকে মুখের বোমা, একটা হয় না মিসাইলের বোমা, এবার কিন্তু মুখের বোমা সবাই কিন্তু ছোড়া শুরু করে দিয়েছে। এবার কারা নেতৃত্ব দিচ্ছে আমেরিকার তরফ থেকে, কারা অ্যাটেন্ড করতে গেছে? ডোনাল্ড ট্রাম্প খুদ যায়নি, বা ইরানের সুপ্রিম লিডার বা প্রেসিডেন্ট এরাও যায়নি, এরা প্রতিনিধিত্ব পাঠিয়েছে। আমেরিকা থেকে এসেছে 3 জন, ইরান থেকে গেছে 2 জন আলোচনা করতে। আমেরিকা থেকে কে এসেছে? ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এসেছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের 2 জন গুরুত্বপূর্ণ তা হোয়াইট হাউসের অ্যাডভাইজার জ্যারেড কুশনার সে এসেছে, এবং স্টিভ এসেছে। যদিও জ্যারেড কুশনার এবং স্টিভ এরা দুজনই কিন্তু ইসরায়েলপন্থী, যেটা আগেও কিন্তু ইরান বারবার দাবি করেছে। অপরদিকে ইরানের তরফ থেকে আজকের আলোচনায় কারা এসেছে? ইরানের তরফ থেকে এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, আরেকজন এসেছে মোহাম্মদ বাঘের গালিবাফ, ইনি এসেছেন। এবার প্রশ্ন হচ্ছে এখানে অন্য জায়গায় যে ইসরায়েল কেন এটা বাধা দেওয়ার চেষ্টা কি করবে এই আজকের আলোচনাটা? কারণ ইসরায়েল আগেও দাবি করেছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার 2 থেকে 3 বার আমেরিকা ছুটে গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, যে যুদ্ধের হাওয়া তৈরি হয়ে গেছে, আপনি কখন আক্রমণ করবেন? আমেরিকা বারবার বলেছিল একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও। তখন ইসরায়েল কি করলো? তার দেশের সেনাপ্রধানকে আবার আমেরিকায় পাঠালো যে আপনারা আক্রমণ করুন। আমেরিকা তখনও বলেছিল ভাই একটু থামো, দেখছি। তারপরে নেতানিয়াহু কি ঘোষণা করেছিল? নেতানিয়াহু ঘোষণা করেছিল যদি আমেরিকা আক্রমণ না করে ইসরায়েল আক্রমণ করবে এবং আমেরিকা অটোমেটিক চলে আসবে, সেটাই হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ চলাকালে নেতানিয়াহু একটা বড় বক্তব্য এসেছিল, যদি কাল আমেরিকা এবং ইরান সমঝোতা করে নেয়, ডিল করে নেয়, তাহলে মিডল ইস্টে এবং সবথেকে বড় মানে অস্তিত্ব টিকিয়ে রাখার জায়গা হয়ে যাবে কার? ইসরায়েলে। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে ইরান যেন নিউক্লিয়ার এনরিচমেন্ট না করে, মিসাইল প্রোগ্রাম রেডি না করে। আর ইসরায়েলে এই মুহূর্তে যদি আপনারা দেখেন এই নেতানিয়াহু নামে অনেকগুলো আর্টিকেল কিন্তু একে অপরে আসা শুরু হয়েছে যে হ্যাঁ কেস আছে ওনার নামে, এই ওই হ্যান ত্যান, সেগুলো আলোচ্য বিষয়, আমাদের যুদ্ধ রিলেটেড বিষয়ের মধ্যে আমাদের আলোচনা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যখনই নেতানিয়াহুর নামে নানান ধরনের কোর্টে মামলা চলছে, কিন্তু যুদ্ধ চলাকালীন তো সেই বিষয়গুলো চলতে পারবে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার যে বিষয়টা আমাদের আলোচনা, যখন আমেরিকা এবং ইরান একে অপর ডিসাইড করে নিল যে কেউ কাউকে বোমা ফেলবে না, কেউ কাউকে মিসাইল আক্রমণ করবে না, আমেরিকা না মিডল ইস্টে আক্রমণ করবে, না ইরান না মিডল ইস্টে আক্রমণ করবে, না আমেরিকা এবং ইসরায়েল, ইরানের 2 সঙ্গত দোষ, 2 মিত্র দেশ, ইয়ামেনে হুতি গোষ্ঠী এবং লেবাননে হিজবুল্লাহ, এদের কারো আক্রমণ হবে না। যখন এই নীতি নিয়ে আলোচনায় বসবে, এরকম সিদ্ধান্ত হচ্ছে, ঠিক সেই সময় বিশ্বের ঐতিহাসিক আক্রমণ 10 মিনিটের মধ্যে দেখিয়ে দিল ইসরায়েল, যেখানে টানা আপনারা দেখতে পাবেন এখানে আর্টিকেল এসেছিল যে টানা কি বলা হচ্ছে 10 মিনিটের মধ্যে 100টা মিসাইল লেবাননের ওপর ফেলেছে কে? ইসরায়েল। যার ফলে লেবাননের টার্গেট কাদের ছিল? হিজবুল্লাহ গ্রুপের ওপর। আর এই হিজবুল্লাহ গ্রুপ কার কথায় শুনতে উঠতো বসতো? ইরানের কথায়। তাই ইরানে ফান্ডিং এ হিজবুল্লাহ চলে। ইরান যদিও জানিয়ে দিয়েছিল হিজবুল্লাহর কাছে 10,000 মিসাইল সেটা ইরান পাঠিয়ে রেখেছে, আর এই হিজবুল্লাহর ওপর আক্রমণ করে
254 জন মানুষ মারা গেছে এবং বলা হচ্ছিল যে 800-র ওপরও মানুষ আহত হয়েছে, মারাত্মক লেভেলে আক্রমণ হয়েছে, লেবাননের ওপর মারাত্মক লেভেলে বোমা বর্ষণ হয়েছে। তারপরে ইরান ঘোষণা করে দিয়েছিল যে গুরুত্বপূর্ণ জায়গা ঘোষণা করেছিল। ইরানের মানে প্রকৃত দাবি ছিল দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তারা 10 দফা দাবির পাশাপাশি আরও দুটো দাবি রেখেছিল। এক, যে লেবানন এবং ইয়ামেনের ওপর ইরানের যে দুটো মিত্র দেশ তাদের ওপর কোনোভাবে আক্রমণ করা যাবে না। যদি বলো হ্যাঁ, তাহলে আমরা আজকের আলোচনায় বসবো। এবং সাথে সাথে এটাও দাবি করেছিল, সেকেন্ড পয়েন্ট রেখেছিল, যে আমেরিকা ইরানের যত ডলার ফ্রিজ করে রেখেছে, দখল করে রেখেছে, সেই ডলারগুলো ছেড়ে দিতে হবে, কারণ ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ, কারণ ওই পয়সাটা সম্পূর্ণ ইরানে কিন্তু জোর করে আমেরিকা দখল করে বসে আছে, ওই টাকাটাও কিন্তু ছাড়তে হবে। এই দুটো পয়েন্ট যদি মানো তাহলে কিন্তু ইরান বসবে। এবং সকাল থেকে যেটুকু দেখা যাচ্ছিল যে জেডি ভেন্সের ফ্লাইট, আমেরিকার ফ্লাইট কিন্তু চলে এসেছে, তার অনেক পরে কিন্তু শোনা যাচ্ছিল যে ইরানের ফ্লাইট এসেছিল, যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাবি। এবং সামনের রাস্তা ভাই ক্লিয়ার, সামনের রাস্তা ক্লিয়ার, যে নেতানিয়াহু সমর্থন মানে যদি করে তাহলে যুদ্ধ চালাতে চাইছে আমেরিকা, এটা আমেরিকা ইরানের বক্তব্য। আর যদি নেতানিয়াহুকে সাইড করিয়ে আমেরিকা যদি শান্তি বার্তার দিকে যায় তাহলে আমেরিকা অর্থনীতি ধ্বংস হবে না, এটাও দাবি করছে ইরান। কারণ ইরানের বক্তব্য যে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করে কূটনৈতিক টেবিলে একটা সুন্দর আলোচনা আমেরিকা করুক, এটা চাইছে কে? ইরান। ইরানের বক্তব্য এবং ইরানের স্পষ্ট মানে বার্তা গোটা বিশ্বের উদ্দেশ্যে এবং আমেরিকার উদ্দেশ্যে, যদি আমেরিকা আবার যুদ্ধ শুরু করতে চায়, যদি আবার যুদ্ধ শুরু করতে চায় তাহলে ইরানও প্রস্তুত আছে, ইরানও প্রস্তুত আছে, এরা কিন্তু পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছে। এবং ট্রাম্প এবং নেতানিয়াহুকে থামানোর জন্য কি করেছেন দেখুন খুব ভালোভাবে। ট্রাম্প নেতানিয়াহু ইসরায়েল প্রেসিডেন্ট থামানোর জন্য পরিষ্কারভাবে বলেছেন এনাফ ইজ এনাফ। নেতানিয়াহু দেখুন কি বলছে, ট্রাম্প অর্ডার নেতানিয়াহু, ঠিক আছে, টু ক্ল্যাম ডাউন, শান্ত হও নেতানিয়াহু, শান্ত হও, পরিষ্কারভাবে ট্রাম্প সেটা জানিয়ে দিয়েছেন যে অনেক হয়েছে, এবার শান্ত হও, যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এবার প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে চাইছে? কারণ তিনি জানেন, কারণ আমেরিকার ইতিহাসে রেকর্ড আছে, আমেরিকা কোনোদিন কোনো যুদ্ধ একটা দীর্ঘ সময় ধরে নিয়ে যায় না, দীর্ঘ সময় ধরে টানে না, আমেরিকার রেকর্ড আছে। কারণ যদি দীর্ঘ সময় ধরে কোনো যুদ্ধ হয় তাহলে যে দুটো দেশ বা যারা এই যুদ্ধে জড়িয়ে পড়বে তাদের সকলে অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে, বড় ধাক্কা আসবে, অর্থনীতি বড় ক্ষতি হবে। এবং যদি অর্থনীতির ক্ষতি হয় মানুষ সেই সরকারের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামবে, এটা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা খুব ভালো করে জানে। অতএব আমেরিকা কোনো যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালাতে চায় না। কিন্তু ইরান দেখিয়ে দিল যে তারা 40 দিন পর্যন্ত যুদ্ধ চালিয়েছে, আমেরিকাও দেখিয়ে দিল যে তাদের কাছেও টেকনোলজিক্যাল এবং আপগ্রেড ভার্সন মিসাইল আছে, আপগ্রেড ভার্সন মিসাইল আছে। এবং পরিষ্কারভাবে এখানে আমেরিকা বলছে এটা, এই যে সিজফায়ার হয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে আসছে, এটা আমেরিকার জয়। অপরদিকে ইরান বলছে না না না, এটা ইরানের জয়, এটা মানে ইরানের মানুষের জয়, এরকম দাবি করা হচ্ছে। কিন্তু যুদ্ধের প্রকৃত জয়লাভ কার? প্রশ্ন তো এটাই, যুদ্ধের প্রকৃত জয়লাভ কার? না ইরান পিছিয়েছে, না আমেরিকা পিছিয়েছে, কেউ এগোচ্ছে না। ইরানের কাছে মানে আধুনিক মিসাইল নেই, কিন্তু কৌশলগত পথ আছে। স্টেট অফ হরমুজ যেটা বন্ধ করে দিলে পুরো মানে মিডল ইস্টে অন্ধকার, যেটা বর্তমানে দেখা যাচ্ছে তেলের দাম হু করে বাড়তে শুরু করে দিয়েছিল। অপরদিকে যদি আপনারা দেখেন ইরানে আমেরিকার কাছে আছে নিত্য নতুন ব্যালিস্টিক মিসাইল, যেগুলো ইরানের ইনফ্রাস্ট্রাকচার এবং সিভিলিয়ান হাউসগুলোকে সব ধ্বংস করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে লেবানন নিয়ে ইরানের চূড়ান্ত শর্ত, এবং ইরান পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে লেবাননে হামলা হলে তারা সিজফায়ার ভেঙে দিয়ে আবার মিডল ইস্টে আমেরিকা ঘাঁটি এবং ইসরায়েল উপর অ্যাটাক করবে। আর যদি আবার আক্রমণ হয় তাহলে তারা এই বৈঠক তারা মানবে না, সেটাও কিন্তু ইরান জানিয়ে দিয়েছে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি শুধু ইরানের হলে হবে না, মানে লেবাননেও কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, পরিষ্কারভাবে কিন্তু ইরানের বার্তা। আর এরই মাঝখানে চলে এসেছে কে? এরই মাঝখানে চলে এসেছে পাকিস্তান। না ভাই না, আমি দুই দেশকে বসাবো। এবার তো ইরান পাকিস্তানকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো বলেছিলে
যে যুদ্ধে কেউ কাউকে আক্রমণ করবে না, তাহলে ইসরায়েল লেবাননকে আক্রমণ করলো কিভাবে, হিজবুল্লাহকে আক্রমণ করলো কিভাবে? তখন ইরানের পরিষ্কার বার্তা ছিল, সরি পাকিস্তানের বার্তা ছিল আমরা আলোচনা করব, এবং আমেরিকা এখানে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছিল। জানেন আমেরিকার বার্তা ছিল এখানে যে খুব সুন্দর বার্তা, যে এই যে আমেরিকা এবং ইরান আলোচনা টেবিলে বসতে যাচ্ছে, এখানে কিন্তু মানে লেবানন বিষয়টা নয়, এটা বিষয়টা আলাদা। তাহলে যদি আলাদা হয় তাহলে পরবর্তীকালে যখন ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ করলো তখন কেন বলছে যে ক্লাম ডাউন, ঠিক আছে, কেন বলছে নেতানিয়াহু শান্ত হও, যুদ্ধ বন্ধ করতে হবে এখন? কেন বলছে? কারণ ইরান জানিয়ে দিয়েছে যদি মানে স্টেট অফ হরমুজ আবার বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি, এবং ইরান এটাও জানিয়ে দিয়েছে যে স্টেট অফ হরমুজের ওপর তার টোল বসাবে। আর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, ইটস আ বিউটিফুল থিংস, লাইনটা মনে আছে আপনাদের, এই চ্যানেলে ভিডিও করে দিয়েছিলাম, ইটস আ বিউটিফুল থিংস। হ্যাঁ, এখানে ইরানের সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে যেতে চাইছে, কারণ এখানে আমেরিকাও চাইছে যে কিছু মানে সে ইনকাম করে নেবে, অপরদিকে ইরানও কিছু ইনকাম করে নেবে। অপরদিকে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি জয়েন্ট ভেঞ্চার হয় তাহলে ওমানকে ভাগ দেবো, কারণ ওমানের নিচে, ওপরে ইরান, নিচে ওমান, মাঝখানে 7 কিলোমিটার হয়ে গেল স্টেট অফ হরমুজ, তাহলে ওমানকে ভাগ দেব। ওমান আবার এটা বিরোধিতা করেছে যে সমুদ্র পথে কোনো টোল হয় না, আজকে যদি ইরান টোল বসায় তাহলে বিশ্বে কাল অন্যান্য দেশেও টোল বসিয়ে দেবে, যার ফলে তেলের দাম বেড়ে যাবে। অপরদিকে ইরান আবার দাবি করেছে যে এই টোলে যত জাহাজ যাবে তাদেরকে ইরানিয়ান রিয়ালে তাদেরকে পয়সা পেমেন্ট করতে হবে, না হলে চীনের ইউয়ানে পেমেন্ট করতে হবে, কারণ ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা চলবে, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে চলবে, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কারণ পরিষ্কারভাবে অপরদিকে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যদি এখানে ইরানিয়ান রিয়ালে মানে লেনদেন হয় বা চীনের ইউয়ানে লেনদেন হয় তাহলে ডলার তো ভাই একটা ধাক্কা পাবে, যেটা আমেরিকাতে কোনোদিন হবে চাই না। তাহলে ইউয়ানে মানে মানে চীনের ইউয়ানে মানে মানে শক্তিশালী হয়ে যাবে এবং ডলারে ওপর একটা অর্থনৈতিক চাপ বেড়ে যাবে। কারণ আমেরিকার দাবি, আমেরিকা এখনো বলছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধি করতে পারবে না, পারমাণবিক অস্ত্র বন্ধ করতে মানে বানাতে পারবে না, মিসাইল বানাতে পারবে না, কিন্তু অপরদিকে যাচ্ছে যে স্টেট অফ হরমুজে যেন আমেরিকাও আসে। তাহলে এই ডিল জিও পলিটিক্সে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, যে জিও পলিটিক্সে সবাই নিজের স্বার্থ নিয়ে চলে। অপরদিকে আবার বলছে যে ইরানের সাথে এই যে টোল বসবে স্টেট অফ হরমুজে, এখানে আমেরিকা একটা জয়েন্ট ভেঞ্চারে আসবে। তাহলে ভাবুন সবাই কিন্তু নিজের বিষয় নিয়ে কিন্তু এগিয়ে চলে। এবার পরিষ্কার হচ্ছে এখন দেখার বিষয় আমেরিকা কি ইরানের শর্ত মানবে, নাকি ইরান আবার আমেরিকার শর্ত মানবে, নাকি নতুন করে আবার কোনো চাপ সৃষ্টি হবে, বৈঠক সফল হবে না ব্যর্থ হবে, আবার যুদ্ধ হবে না শান্ত থাকবে, সমস্ত কিন্তু সময় বলবে, সমস্ত জায়গায় কিন্তু সময় বলবে। আর এই পুরো বিষয়টা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, এই 4টে পয়েন্ট। আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্ট দেখার জন্য এবং আপনাদের চিন্তাধারা শোনার জন্য বা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।